আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে কথাটা বললেন যে ইউনূস পালিয়ে যেতে পারে, তার তো পালিয়ে যাওয়া ছাড়া উপায় নাই। কারণ তিনি যদি এই দেশে থাকেন, এমনকি এই দেশে যদি তথাকথিত ইলেকশন বা সিলেকশন বা নির্বাচন হয়েও যায়, তারপরেও তিনি নিজেকে নিরাপদ মনে করবেন না। কারণ চোরের মন পুলিশ পুলিশ অথবা কানার মনে মনে জানা। তিনি ভালো করেই জানেন তিনি এই দেশের কি কি ক্ষতি করেছেন, এই দেশের সার্বভৌমত্বের কি কি ক্ষতি করেছেন, এই দেশের ব্যবসায়ের কি ক্ষতি করেছেন, এই দেশের রাজনীতিবিদদের কি ক্ষতি করেছেন, এই দেশে কৃষক শ্রমিক মেহনতি মানুষের কি ক্ষতি করেছেন, এমনকি এই দেশের ছাত্রদের ভবিষ্যতের কি ক্ষতি করেছেন, তা সবাই জানে। সুতরাং তিনি এই দেশ থেকে পালিয়ে যাওয়া ছাড়া তার কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। কারণ তিনি যদি এই দেশে কোনোভাবে থেকে যেতে চান, হয় তার জেল হবে, ফাঁসি হবে। আমার মনে হয় সেই সুযোগও, সেই সৌভাগ্য তার জুটবে না। কারণ বাংলাদেশের জনগণ আমার ভাষায় তাকে পেটে পাড়া দিয়ে নারী ভুঁড়ি বের করে ফেলবে। সুতরাং তিনি যে কোনো মূল্যে নির্বাচন দিয়ে পালিয়ে যেতে চাইবেন, এটা স্বাভাবিক। আর আপনি যেটা বলেছেন আন্তর্জাতিক চাপ, সেটা তো অবশ্যই আছে। কারণ যারা আন্তর্জাতিক ভাবে, যারা সোজা কথায় তারা যাকে এখানে কামলা হিসেবে, গোলাম হিসেবে, দাস হিসেবে পাঠিয়েছিল, তারা বুঝে ফেলেছে যে ইউনূস আসলে তাদের মধ্যে যে মহান ব্যক্তি ছিল, আসলে তিনি মহান তো ননই, তিনি একজন আদম ব্যাপারী। তিনি একজন দালালও না, তিনি একজন কামলা, তিনি দাস, এবং তিনি নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝেন না। এটা তারা বুঝে ফেলেছে। সুতরাং তারা তাকে চাপ দেবে, এটাই স্বাভাবিক। আর একটা দেশ কোনোদিন 17 মাস ম্যাজিস্ট্রেসি পাওয়াতে চলতে পারে না, মব সন্ত্রাস দিয়ে চলতে পারে না। তাই আন্তর্জাতিক বিশ্ব চোখ বা দৃষ্টি এখন এইদিকে আসছে। এছাড়া যে হারে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সহ যেভাবে নির্যাতন নিপীড়ন করতেছে, যেভাবে মানবাধিকার লঙ্ঘন করতেছে, পাশাপাশি এই দেশের সংখ্যালঘুদের উপর যে নিপীড়ন, তাদের জিন্দা পুড়িয়ে জ্বালিয়ে দিচ্ছে, এটা বিশ্ব থেকে নীরব থাকবে বলে আমার মনে হয় না। তাই নির্বাচনের একটা চাপ থাকতেই পারে। আমি তো আপনার চ্যানেল সহ অন্যান্য অনেকের চ্যানেলে আমি বলেছি যে আমি ফেব্রুয়ারির 11 তারিখ রাত 12টা, মানে রাত 11টা 59 মিনিট পর্যন্ত আমি নিশ্চিত যে নির্বাচন হচ্ছে না। তারপরে যদি আবার কেউ কেউ তো আপনার চ্যানেলে এসে বলেছে যে তারা মানে 12 তারিখেও তারা নির্বাচনের দিনও নির্বাচন ক্যান্সেল হয়ে যেতে পারে বলে দাবি করেছেন। এমনকি এই সময়ের যারা দাস, ইউনূসের যারা গোলাম এবং দাসের দাস, তারাও বলতেছে নির্বাচন হবে না। আর এই দেশে এই মুহূর্তে কিন্তু বিএনপি ছাড়া কেউ নির্বাচন চাচ্ছে না। যেহেতু বিএনপি 17 বছর ক্ষমতার বাইরে ছিল, তারা এখন ক্ষমতা যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। তাদের যারা সমর্থক নেতা কর্মীরা লুটপাট করার জন্য অস্থির হয়ে আছে, এটা সবাই জানে। কোনো সন্দেহ নাই তারা সেটা করবে ক্ষমতায়, গণতন্ত্রের নামে এবং ক্ষমতায় যাওয়ার মাধ্যমে। কোনো সন্দেহ নাই তারা করতে চাচ্ছে। আমি বলছি না যে সবাই করবে, বেশিরভাগ করবে। তাদের মধ্যে 2-4 জন ভালো থাকতে পারে। এখন এই বিএনপি ছাড়া, তারপরে বিএনপি ছাড়া কেউ নির্বাচন চাচ্ছে না। কারণ এই মুহূর্তে যদি নির্বাচন হয়ে যায়, তাহলে ওই যে 13 তারিখে জাপান যেতে চায়, সে যাওয়া হবে না। তাকে 12 তারিখেই বিদায় নিতে হবে, 13 তারিখে বিদায় নিতে হবে। আমার ভাবির পোলারা বেকার হয়ে যাবে, আমার ভাবি বা আমার ভাইয়ের পোলারা বেকার হয়ে যাবে, আমার ভাবির মাইয়ারা বেকার হয়ে যাবে। এমনকি যারা এই মুহূর্তে অপদেষ্টা হিসেবে ক্ষমতা দখল করে আছেন, বিদেশি প্রভুদের গোলাম হিসেবে, দাস হিসেবে, কামলা হিসেবে, রিটায়ার্ড হয়ে যায়, রিটায়ারমেন্টে যেতে হবে। এই স্বাদের শখের ক্ষমতা কে ছাড়তে চায় বলেন? কে শ্বশুর বাড়ি খাওয়া আর বালুর চরে হাগা এত সুখ কি এত সহজে ছাড়তে চায়? চাইবে না। সুতরাং নির্বাচন হলে তাদের পালিয়ে যেতে হবে। এই ভয়েই তারা নির্বাচনকে নিজেরাই বানচাল করার আপ্রাণ চেষ্টা করবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। তারা এই যুদ্ধটা বাঁধাবে 2টা কারণে। প্রথমত, তারা এই জন্য যুদ্ধটা চায়, যদি যুদ্ধটা কোনো রকম বাঁধানো যায়, তাহলে ভারত বিরোধী জজবাটা আরো বেশি বেশি মার্কেটে বিক্রি করা যাবে। দ্বিতীয়ত, ভারতের সাথে যদি যুদ্ধ বাঁধানো যায়, তাহলে তারা আর নির্বাচনের কথাটা 5 বছরের মধ্যে কেউ নিবে না, এটা তারা ভালো করেই জানে, বা নিতে দেবে না। সেই কৌশলের কারণে তারা যে কোনো মূল্যে ভারতের সাথে একটা সংঘর্ষ বা যুদ্ধ, ভারতের সাথে তারা বাংলাদেশের যুদ্ধ হবে না, এটা হবে অসম যুদ্ধ, যেখানে আমাদের পরাজয় নিশ্চিত। এটা এই ইউনূস গ্যাং, জামাতি গ্যাং, এনসিপি গ্যাং, বৈষম্য বিরোধী গ্যাং, এবং এই এই যে যে পেয়ারা পাকিস্তানি, যারা হেফাজতে পাকিস্তানি, তারা সকলেই জানে যে এই যুদ্ধে টিকা যাবে না। কিন্তু তারা যুদ্ধটা এই জন্য চাচ্ছে যে তাদের মতে, তাদের ভাষায়, তাদের চিন্তায়, তাদের চেতনায়, যে আওয়ামী লীগকে তো আমরা তাড়িয়েছি, আওয়ামী লীগকে তো আমরা ঘর ছাড়া করেছি, এবং তাদের নেতা নেত্রীদের তারা দেশ ছাড়া করেছে। সুতরাং এখন তাদের সামনে হচ্ছে
নির্বাচনটা হচ্ছে তাদের জন্য প্রবলেম। তারা তো জীবনে কখনো নিজেরা খেলে গোল করতে পারবে না। তারা কখনো মানে বিএনপির নামে মাঠে নামবে, কখনো অন্য জোট করে তারা মাঠে নামবে। তারা জানে তাদের মুরুদে কুলাবে না যে নিজেরা খেলে গোল করার, স্কোর করার। তাই তারা খালি ফিল্ডে গোল দিতে চায়। সেই কারণে তারা, যেহেতু তারা বিএনপির সাথে নির্বাচনে পারবে না, এই মৌলবাদী শক্তিটা চাচ্ছে যে কোনো মূল্যে ভারতের সাথে, নিদেন পক্ষে বার্মার সাথে। যদি তারা ভারতের সাথে, আপনার চ্যানেলের মাধ্যমে আমি বাংলাদেশের জনগণের কাছে বিষয়টা তুলে ধরতে চাই, ভারতকে কিন্তু বহুভাবে, বহু প্রকারে, বহু অপকৌশলে যুদ্ধে নামানোর বহু রকম পায় তারা করে এসেছে, আমরা দেখেছি। ভারত সে টোপটি গিলেনি। ভারত, তাকে আপনি যুদ্ধে নামাতে পারবেন না আপনার মতো করে। ভারত যদি নামে সেটা তার মতো করে নামবে। তাই তারা কোনো উস্কানি, কোন মানে জামালপুরা ভাষায় বলে ভেস্কি, কোনো ভেস্কি, কোনো ইশারা, কোনো খামসাখামসিতে ভারত নাক গলায়নি। কারণ ভারত জানে যে এই যুদ্ধটা আসলে বাংলাদেশ করবে না, এই যুদ্ধটা আসলে অন্য কেউ করবে, বা অন্য কোনো গোষ্ঠী, দল, মত তারা করবে। এটা ভারত ভালো করে জানে, বুঝে। তাই ভারত কোনো অবস্থাতেই বাংলাদেশের বিরুদ্ধে এত কিছু বলা, এত কিছু করার পরেও তারা কোন রকম আক্রমণে যায়নি। আর আজকে যে ভারতের বিরুদ্ধে যে বাংলাদেশের মানুষকে পাকিস্তানি জজবায় পয়দা করা হয়েছে, এটা তো একদিনে হয়নি। এটা দীর্ঘদিনের প্রক্রিয়ায়, পরিকল্পনায়, প্রশিক্ষণের মাধ্যমে, আলোচনার মাধ্যমে এটা করা হয়েছে এবং তা চলমান। আপনি মনে করবেন না যেটা যে ৫ই আগস্টেই এই আন্দোলনটা এইভাবে করা হয়েছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, অথবা ৫ই আগস্টেই পরেই ভারতের সাথে যুদ্ধ করার জন্য এদের মাঠে নামানো হয়েছে। জামাত সেই কথা বলতেছে। জামাতের সেই নেতা আবু তাহের নাকি ফাহের নাকি কাহের না কাফের, সে বলেছে যে তাদের ৫০ লক্ষ লোক তৈরি হয়ে আছে, ২৫ লক্ষ গোপনে, ২৫ লক্ষ প্রকাশ্যে। আসলে কি তাই? তাদের তো কেউই নাই, আমরা জানি। আমরা জানি তাদের পক্ষ হয়ে পৃথিবীর ৪-৫টি দেশ এবং একটি পরাশক্তি বাংলাদেশে এসে যুদ্ধে নামবে। এটা ভারত জানে। তাই ভারত তাদের ট্র্যাপে পা দেয়নি। যেহেতু ভারত তাদের ট্র্যাপে পা দেয়নি, তখন তাদের পক্ষে রইল আরেকটি ট্রাম্প কার্ড। অর্থাৎ রঙের টেক্কা হলো ভারতের সাথে যদি কোন রকম যুদ্ধ বাঁধানো যায়, এটা ছিল তাদের জন্য রঙের টেক্কা। এটা যদি তারা না পায়, তাহলে রঙের ২ হিসেবে, স্প্রেডের 2 হিসেবে, রঙের ২ হিসেবে বার্মার সাথে একটা সংঘর্ষ বাঁধিয়ে দিতে পারে। যদিও সেটা তাদের আগ্রহ নাই, মানে একেবারেই আগ্রহের বাইরে। এই দুটো পরিকল্পনা তাদের হাতে রয়েছে, যাতে যেকোনো মূল্যে নির্বাচন ভণ্ডুল করা যায়। কারণ নির্বাচনটা ভণ্ডুল করলেই তারা ক্ষমতা ভোগ উপভোগ করার যে মহা সুযোগ এই মুহূর্তে তাদের হাতে রয়েছে, সেটা তারা ভোগ করতে পারবে এবং ভোগ করছে, আমরা দেখতেছি। কিন্তু ভারত তো এই ফাঁদে পা দিবে না। আর আপনি এটা মনে রাখবেন, আপনার চ্যানেলের মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে এই যে আজকে ভারত বিদ্বেষ বাংলাদেশে পয়দা করা হয়েছে, সংখ্যালঘু বিদ্বেষ এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে যে জজবা পয়দা করা হয়েছে, এটা কিন্তু একদিনে করে নাই, একদিনের জন্য করে নাই, এটা পূর্ব পরিকল্পিত ভাবে করতেছে। এটা দীর্ঘ পরিকল্পনার অংশ, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। হয়তো এটা ২ যুগ, হয়তো এটা ৩ যুগ, হয়তো এটা ৪ যুগ যাবতই পরিকল্পনা করা হচ্ছে কিভাবে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে মাঠে নামানো যায়। কোনো সন্দেহ নেই। কারণ পাকিস্তান ভাঙার বেদনা এই দেশের মৌলবাদী গোষ্ঠী কখনোই ভুলতে পারবে না। পাকিস্তানের ভাঙার বেদনা জামাত কখনোই ভুলতে পারবে না। পাকিস্তান ভাঙার বেদনা এই ছাত্র শিবির এর ওরফে ইসলামী ছাত্র সংঘ এরা ভুলতে পারবে না। পাকিস্তান ভাঙার বেদনা আল বদর ভুলতে পারবে না। পাকিস্তান ভাঙার বেদনা আল শামস ভুলতে পারবে না। পাকিস্তান ভাঙার বেদনা রাজাকার এবং রাজাকারের উত্তরসূরিরা ভুলতে পারবে না। পাকিস্তান ভাঙার বেদনা নেজাম ইসলাম ভুলতে পারবে না। পাকিস্তান ভাঙার বেদনা মুসলিম লীগ ভুলতে পারবে না। এই গোষ্ঠীগুলো প্রতিনিয়ত কাজ করে যাবে কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে, প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, বাংলাদেশের পতাকার বিরুদ্ধে, বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে সব সময় একটা জজবা তৈরি করা যায়, যে জজবাটা হবে পাকিস্তানি জজবা। সেই জজবা এখানে তৈরি করে যে কোনো মূল্যে ভারতের সাথে
একটা ক্লেশে জড়ানো, যাতে তারা ভারতকে পরিকল্পিতভাবে ধ্বংস করতে পারে বা বিপদে ফেলতে পারে, ভারতকে দুর্বল করে ফেলতে পারে। সোজা সাপটা যদি আমরা বলি যে ভারতকে ভাঙবে তারা, এই পরিকল্পনা নিয়েই বাংলাদেশে আসলে এটা তৈরি করা হচ্ছে, যেটা আমি আপনাদের মাঝে মধ্যে বলে থাকি যে পাকিস্তান হচ্ছে ভারতের চিহ্নিত শত্রু, তাকে তারা চিনে ফেলেছে। পাকিস্তান ভারতের জন্য ক্যান্সার, সারা পৃথিবীর জন্য একটা আম, বিপজ্জনক একটা দেশ এই পাকিস্তান। তো ভারত এটাকে সার্জারি করবে, ক্যান্সার যেমন অপারেশন করলে ভালো হয়ে যায়, ভালো হয়ে যাবে। কিন্তু এই বাংলাদেশ, আমার দেশ, আপনার দেশ, আমাদের এই দেশটা, লাল সবুজের পতাকার এই দেশটা ভারতের জন্য গলার কাটা হয়ে বিঁধে গেছে। না পারতাছে একে গিলতে, না পারতাছে একে গলা থেকে উগরে ফেলে দিতে, এটা পারতেছে না। পাকিস্তান সেই সুযোগটা নিয়েছে। পাকিস্তান জানে যে তার ভূমি থেকে যদি ভারতকে হামলা করে সরাসরি, পাকিস্তান অস্তিত্ব থাকবে না। পাকিস্তান এক টুকরা তো হয়েছে 1971 সালে, এবার 5 টুকরা হয়ে যাবে আরো, এটা পাকিস্তান জানে। আমরা দেখেছি অনেকে পাকিস্তানি জজবা খুব লাফালাফি করে। আমি তাদের বলতে চাই, এত পাকিস্তানের মুরুদ, পাকিস্তান যুদ্ধ করে না কেন? তারা প্রতিদিনই কাশ্মীর দখল করতে যায়। তারা বলে কাশ্মীর নাকি তাদের শাখা রগ, তাদের ঘাড়ের রগ। তাদের ঘাড়ের রগটা তো ভারতের ভিতরে, মুরুদ থাকে যায় না কেন? সেখানে তারা পারতেছে না। তাই তারা বাংলাদেশে একটা ক্ষেত্র তৈরি করেছে, দ্বিতীয় ক্ষেত্র, ভারতকে অস্থিতিশীল করার জন্য। ভারত সেটা জেনে গেছে। ভারত আমার মনে হয় বাংলাদেশকে নিয়ে এখন নতুন করে ভাববে। শুধু ভারত না, বাংলাদেশের উপরে সংখ্যালঘুদের যে নির্যাতন নিপীড়ন চলেছে, যেভাবে তাদের হত্যা করা হচ্ছে, যেভাবে তাদের মেরে পিটিয়ে মেরে ফেলে চালিয়ে দেওয়া হচ্ছে তাদের লাশ, বহির্বিশ্ব বা আন্তর্জাতিক বিশ্ব এটা ভালো চোখে দেখতেছে না। বাংলাদেশ নিয়ে তাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে, নতুন করে বাংলাদেশ নিয়ে তাদের পরিকল্পনা করতে হচ্ছে। সেই পরিকল্পনা বাংলাদেশের জন্য হয় খুব খারাপ, হয় খুব ভালো, বা কি হবে সেটা আমরা এখনো জানি না। ভারত বাংলাদেশকে নিয়েও নতুন করে ভাববে, কারণ ভারত মনে করেছিল বাংলাদেশ হচ্ছে তার বন্ধু রাষ্ট্র। কিন্তু ভারত যতই ভারতের আহ পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা যতই এখানে আসুক, যতই এখানে আহ তারা সৌজন্যতা দেখাক, তারা জানে যে বাংলাদেশ তাদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। আমরা দেখেছি জয়শঙ্কর সাহেব এখানে এসেছিলেন, আমরা দেখেছি খালেদা জিয়ার জানাজায় তিনি উপস্থিত হয়েছেন, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা চিঠিও তিনি হস্তান্তর করেছেন। তিনি চাইলে এই চিঠিটা স্থানীয় বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধ্যমে পৌঁছে দিতে পারতেন। তা না করে জয়শঙ্করকে যে পৌঁছানো হয়েছে, তার মানে এই নয় যে তারা আহ বিএনপির সাথে ভারতের কোন চুক্তি বা যুক্তি বা পরামর্শ বা লেনদেন হচ্ছে, এটা আমি বিশ্বাস করি না, করতে চাইও না। কারণ তারা জানে যে আওয়ামী লীগের ভিতরে যদি ভারত বিদ্বেষী মানুষ থাকে, তাহলে বিএনপির ভিতরে যে আওয়ামী লীগের পক্ষে লোক নাই, এটা তো একটা 10 বছরের শিশু বোঝে। রাজনীতির যে সরে সরে বোঝে না, তারাও জানে। কারণ বিএনপি কোনো রাজনৈতিক দল না, মূলত বিএনপি হচ্ছে আওয়ামী লীগ বিরোধী, এমনকি যারা কিছু কিছু লোক মুক্তিযুদ্ধ বিরোধী, যারা সরাসরি জামাতে যেতে লজ্জা পায়, তারা বিএনপিতে যুক্ত হয়ে থাকে। এটা হচ্ছে আওয়ামী লীগ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, ভারত বিরোধী, হিন্দু বিদ্বেষী একটা প্ল্যাটফর্ম। আবার বলছি, বিএনপি হচ্ছে একটি প্ল্যাটফর্ম। কি প্ল্যাটফর্ম? মুক্তিযুদ্ধ বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী যারা, তাদের জন্য বিএনপি হচ্ছে একটা প্ল্যাটফর্ম। সেখানে এই যে সকল বিরোধী, পাকিস্তানের পক্ষে, জঙ্গিবাদের পক্ষে যারা, তাদের একটা মিলন মেলার জায়গা হচ্ছে বা ক্লাব হচ্ছে বিএনপি, কোনো সন্দেহ নাই। বিএনপি বারবার প্রমাণ করেছে যে তারা যদিও মুখে বলে স্বাধীনতার ঘোষকের দল, কিন্তু আমরা দেখেছি যে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এইসব বিষয়ে তাদের বিন্দুমাত্র আগ্রহ নেই। তাদের আগ্রহ শুধু ক্ষমতা কেন্দ্রিক, এবং ক্ষমতায় গিয়ে এবং ক্ষমতা যাওয়ার আগে এবং পরে তারা মুক্তিযুদ্ধের চিহ্ন স্মারক সব ধ্বংস করছে। আমরা দেখলাম যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পাঠ্য বই থেকে বাদ দেওয়া হলো, বিএনপি টু শব্দটি করেনি। এতে প্রমাণিত হয় যে বাংলাদেশ আসলেই, এমনকি অনেক প্রগ্রেসিভ দল বলে কথিত, তারাও খুব একটা প্রতিবাদ শোনা যায় নাই, করে নাই। হয়তো দুই একজন মিমু করে কিছু বলতে থাকতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু তারাও করে নাই। বারবার প্রমাণ হয়ে গেল, আবার প্রমাণ হয়ে গেল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের রক্ষক, মুক্তিযুদ্ধের চেতনা বলেন, আর মুক্তিযুদ্ধের দল বলেন, মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন বলেন, এরাই সব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত
বাংলাদেশের পতাকা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আওয়ামী লীগের হাতে নিরাপদ, এবং আওয়ামী লীগ যে দাবি করে তারাই চ্যাম্পিয়ন এবার আমরা প্রমাণ করে দিয়েছি। কারণ এই মুহূর্তে বাংলাদেশে যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মারক, মুক্তিযুদ্ধের চিহ্ন, মুক্তিযুদ্ধের ইতিহাস যেভাবে বিকৃত করা হলো, এই ব্যাপারে কোন দল কোনো প্রতিবাদ করে নাই। আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে, ভারত বিরোধিতা করতে গিয়ে, বিজেপি বিরোধিতা করতে গিয়ে সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতায় পর্যবেসিত হয়েছে তাদের এই আন্দোলন, তাদের বক্তব্য, তাদের লেখা, তাদের আলোচনা, পর্যালোচনা, সমালোচনা। যখনই আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন, এদের মুখটা শুকে যায়, এদের মুখটা অন্ধকার হয়ে যায়। যতই সুন্দর থাকুক, ঝকঝকা থাকুক, চেহারাটা আমার মতো কালো হয়ে যায়। আমরা দেখেছি মুক্তিযুদ্ধের কথা বললেই তারা প্রথমেই ইনিয়ে বিনিয়ে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করাতে চায়। এই বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধে, যারা তথাকথিত প্রগ্রেসিভ, এমনকি যারা বলে আওয়ামী লীগের সমালোচনা করে, তাদের আপনি কখনো জামাতের সমালোচনা করতে শুনেছেন? আপনি বিএনপি কে কবে জামাতের করার সমালোচনা করতে শুনেছেন? এই যে মাত্র ৪-৫ মাস যাবৎ বিএনপি জামাতের বিরুদ্ধে কথা বলে, যখন তারা দেখলো যে তাদের ভোটে ভাগ বসাচ্ছে, তাদের ক্ষমতায় ভাগ বসাচ্ছে, এছাড়া কোনোদিনও জামাতের সমালোচনা তারা করেনি। বামপন্থীরা কখনোই জামাতের সমালোচনা মানে নামমাত্র করে থাকে। তারা করে না তা বলবো না, নামমাত্র। কিন্তু আওয়ামী লীগ নিয়ে যদি ১০ বার সমালোচনা করে থাকে, সেই তুলনায় জামাতকে নিয়ে তারা একবার সমালোচনা করেছে। ভারতকে নিয়ে যদি তারা ১০ বার সমালোচনা করে, তবে জামাতকে নিয়ে তারা একবার করেছে। আর বিএনপি তো সুবহানাল্লাহ, তারা তো কখনোই জামাতের সমালোচনা করবে না, পাকিস্তানের সমালোচনা করবে না। কারণ পাকিস্তানের গোয়েন্দা প্রধান বলে যে খালেদা জিয়াকে তারা পয়সা দিয়েছিল। সুতরাং তারা পাকিস্তানের বিরোধিতা করবে না। তারা কখনোই জামাতের বিরোধিতা করবে না। কারণ তারা যদিও বলে ঘোষকের দল, স্বাধীনতার ঘোষকের দল, কিন্তু আদতে তারা এই জামাতের আদর্শকেই তাদের আদর্শ মনে করে। একটা পত্রিকার হেডলাইন থেকে বলছি যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যেখানে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং এই বদিউল আলম মজুমদার নিজেও এই ডক্টর ইউনূসের যে টোটাল গ্যাংটা রয়েছে তার একজন সদস্য। তো বদিউল আলম মজুমদার আজকে বরিশালে কেন বলছেন যে এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়? বর্তমানে তো কোনো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় নেই, তাহলে কি সুষ্ঠু নির্বাচন হবে না বলে আশঙ্কা করছেন তিনি, এবং তার এই আশঙ্কার কথাও তিনি বলেছেন। এবং মানে এই নির্বাচন হবে কিনা সেটা নিয়েও তিনি কথা বলেছেন। তো ইউনূস শিবিরের ভেতরের একজন যখন বলেন এই নির্বাচন হবে কিনা, কিংবা এই সুষ্ঠু নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দরকার, তখন আমরা কি মেসেজ পাই? এদিকে আমাদের বাংলাদেশে আমেরিকান যে নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি এসেছেন এবং এসেই তিনি তার তৎপরতা শুরু করেছেন। এবং যতদূর জানি যে তিনি ৩ জন সুশীল সমাজের ৩ জনের সাথে আজকে মিটিং করেছেন। তার মধ্যে একজন আবার উপদেষ্টা পরিষদের সদস্য, বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য। তো তাদের সাথে তিনি মিটিং করেছেন। কি নিয়ে কথা বলেছেন আমি এখনো ঠিক জানি না, কিন্তু আমার ধারণা এই আসন্ন নির্বাচন নিয়েই তিনি কথা বলেছেন। আবার ঠিক একই সাথে আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী ভারতের সাথে আমেরিকার একটা সম্পর্কে টানাপোড়েন চলছে এবং ট্রাম্প মৌখিকভাবে অনুমতি দিয়েছেন যে ভারতের উপরে ট্যারিফ 50% এখন আছে, সেটাকে নাকি 500% করা হবে। তো এই অবস্থায় ভারতের যে নবনিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গার, তিনি গতকাল দূতাবাসে একটি বক্তৃতা করেছেন এবং তিনি বক্তৃতায় বলেছেন যে আমেরিকার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হলো ভারত, এবং তারা একটা প্রযুক্তি কেন্দ্রিক একটা জোট করেছে রিসেন্টলি, প্যাক্স সিলিকা। এই প্যাক্স সিলিকায় তারা এখন ভারতকে চাইছে যে ভারত এখানে জয়েন করুক। এবং সার্জিও গার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে তিনি ট্রাম্পের সাথে পৃথিবীর অনেক দেশ ঘুরেছে, তিনি ট্রাম্পের খুব ঘনিষ্ঠ এবং তিনি দেখেছেন যে মোদি আসলেই ট্রাম্পের খুব ক্লোজ ফ্রেন্ড। তিনি আরো বলেছেন যে দুইটা বন্ধুর সাথে কখনো কখনো অনেক বিষয়ে মতপার্থক্য হয়, মনোমালিন্য হয়, কিন্তু তাই বলে বন্ধুত্বটা শেষ হয়ে যায় না। সো এই সার্জিও গারের এই অবস্থানটা, যখন আমরা ট্যারিফের এই
500% ট্যারিফ নিয়ে আমরা একটু টেন্স ছিলাম যে সম্পর্কটা কোন দিকে যাচ্ছে। ঠিক সেই সময় সার্জিও গারের এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এদিকে আমাদের বদিউল আলম মজুমদারের কথা এবং আমাদের যে ব্র্যান্ড ক্রিস্টেনসেন আসছে যে নব রাষ্ট্রদূত, এদিকে একমাত্র বিএনপি ছাড়া বাংলাদেশে এখন আর কেউ নির্বাচন যে একদম করতেই হবে, চাইতেই হবে এমন ভাবসাব কিন্তু দেখা যাচ্ছে না। মাঠ পর্যায়েও যতটা তৎপরতা থাকার কথা ছিল কিংবা নির্বাচন কমিশনের কার্যালয়ে যতটা তৎপরতার কথা ছিল সেগুলো কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। সুতরাং এখন যে টেনশন যেটা, সেটা হলো যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা। এটা নিয়ে আমি কিন্তু বলছি একটা অনিশ্চিত নির্বাচন। এই কথাগুলো বলার একটা কারণ হলো যে আজকে আমার একটা সূত্র আছে যে আমেরিকান এক্স ডিপ্লোম্যাট, তিনি এখন রিটায়ার করেছেন, তার বয়স প্রায় 70। তো তিনি তার সাথে আমি বিভিন্ন আমেরিকার কূটনৈতিক অবস্থান সম্পর্কে আমি মাঝে মধ্যেই কথা বলি। তো তিনি সবসময় কূটনীতির ভাষায় কথা বলেন, হ্যাঁ, যে মেবি হতে পারে, এবার যেটা হয় অ্যানালিসিস। কিন্তু আজকে তিনি একদম সরাসরি বললেন যে বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না। তো আমি একটু সারপ্রাইজড হলাম, কারণ এইভাবে একদম স্পেসিফিক এই ভাষায় কথা বলে না। তো আমি বাংলাদেশে আমেরিকান লবির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক মেনটেন করে এরকম দু একজনের সাথে আজকে যোগাযোগ করেছি। সবাই কিন্তু আকারে ইঙ্গিতে ওভাবেই বলেছে যে সম্ভবত 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হবে না। এবং একজন বললেন যে 20শে জানুয়ারির পর থেকে অনেক কিছু ঘটতে থাকবে, আপনারা জাস্ট অপেক্ষা করেন। এবার আমি একটু গোয়েন্দা সংস্থার লোকজনদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করলাম। তারা আমাকে কয়েকজন বললো যে স্যার, কি হচ্ছে, কোথা থেকে কি হচ্ছে আমরা কোনো কিছু ট্রেস করতে পারছি না। আমাদের এই মুহূর্তে নির্বাচনী তৎপরতা, নির্বাচন নিয়ে কাজ করার কথা, কিন্তু আমাদের যেসব অ্যাসাইনমেন্ট দিচ্ছে তার সাথে নির্বাচনের তেমন কোনো সম্পর্কই নাই। সুতরাং আমরা ঠিক এই মুহূর্তে বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছে। তো এইটা আমার কাছে মনে হলো যে এই নির্বাচন করে ফেলার জন্য যে বিএনপির পক্ষ থেকে একটা তাড়াহুড়া দেখা যাচ্ছে। এমনকি এখন জামাতে ইসলামও আর নির্বাচনের ব্যাপারে অত আগ্রহী না। জামাতের একজন নেতা বললেন যে আগে যেসব সচিব টচিব আমাদের দেখলে একেবারে দাঁড়ায় পড়তো, সালাম দিত, তারা এখন যেন আমাদের চেনেই না। পুরো প্রশাসনটাই এখন বিএনপির পক্ষে কাজ করছে। এবং এইভাবে যদি প্রশাসন যদি পক্ষপাতদুষ্ট হয়ে যায়, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড যদি না থাকে, তাহলে ওই নির্বাচনে আমরা যাব কিনা এটা আমাদের ভাবতে হবে। আর বাংলাদেশের ইলেকশন নিয়ে যখন অনিশ্চয়তা, তখন আমি একটু আন্তর্জাতিক একটা বিষয় বলবো যে আপনার ইরানের একটা সাম্প্রতিক পরিস্থিতি দেখতে পাচ্ছেন। গত 2-3 সপ্তাহ ধরেই সেখানে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে। যে আন্দোলনটা অনেকেই বলছে যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল সেই রেজিম চেঞ্জের আন্দোলন, এবং এই আন্দোলনটা বেশ সিরিয়াস হয়ে গেছে। এবং আমরা ভিডিও দেখেছি যে যারা বিক্ষোভ করছে বর্তমানের সরকারের বিরুদ্ধে, তাদের হাতে অস্ত্র দেখা গেছে এবং বলা হচ্ছে যে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা নাকি এইসব অস্ত্র সরবরাহ করেছে। তো এই বিক্ষোভগুলো অনেকগুলো শহরে ছড়িয়ে পড়েছে এবং সেই থেকে যেভাবে আমরা নিউজ পাচ্ছিলাম তাতে মনে হচ্ছিল যে ইরানের যিনি প্রধান খামেনি যে কোনো সময় হয়তো ইরান থেকে চলে যাবে। কিন্তু আজকে একটা ভিডিও দেখলাম যে আজকে ইরানের সরকার সমর্থকরা রাজপথে নেমেছে। লক্ষ লক্ষ লোক বিভিন্ন শহরের রাজপথে নেমেছে এবং আজকে কিন্তু এই আন্দোলনকারী যারা বিক্ষোভকারী জেনজি তাদের কিন্তু আজকে তেমন দেখা যায়নি। সুতরাং এই যে জিনিস, এটা আমি কেন বলছি সেটা বলি যে একটা সরকার, তার প্রধান শক্তি হলো তার রাজনৈতিক সংগঠন। এবং এই ইরানে যখন রাজনৈতিক সংগঠন সরকারের পক্ষে সমর্থনে নেমেছে, তখন কিন্তু আবার পুরো সিনারিও কিন্তু আর আগের মতো একদম ওয়ান সাইডেড নাই যে সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। এদিকে আমেরিকা আবার আক্রমণের কথা ভাবছে, তারা আক্রমণ করবে কিনা বিষয়টা জটিল হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের এই গত বছরের আগস্ট মাসে আমরা কিন্তু আওয়ামী লীগকে মাঠে দেখি নাই এবং খুব পরিকল্পিতভাবেই আওয়ামী লীগ যেন মাঠে না নামে সেই ব্যবস্থা করেছে। এবং সেখানে
আমরা একদিকে দেখছি ইরানের সরকারের সমর্থক যে স্পেশাল রিপাবলিকান গার্ড আছে তারা নামছে, আর আমাদের সেনাবাহিনী তারা কিন্তু নামেনি, এবং জেনারেল ওয়াকার একদম শেষ রাত পর্যন্ত কিন্তু মানে মিসলিড করেছেন শেখ হাসিনা সরকার। দল যখন বলেছে তারা সমাবেশ করতে চায়, তারা রাজপথে নামতে চায়, তখন এই ওয়াকার এবং অন্যান্যরা শেখ হাসিনাকে বিভ্রান্ত করেছিল যে রাজপথে নামলে প্রচুর ব্লাডশেড হবে, আপনি আওয়ামী লীগের সবাইকে ঘরে রাখেন, আই উইল টেক কেয়ার বলে জেনারেল ওয়াকার পুরা গেমটা তার হাতে নিয়ে নিয়েছে আওয়ামী লীগের বাইরে। আওয়ামী লীগ আজকে যখন ইরানের এই ঘটনা দেখবে কিংবা আজকে যখন আত্মমূল্যায়ন করে, তারা কি বুঝতে পারে যে সেদিন রাজপথে আওয়ামী লীগের অনুপস্থিতিটাই এই ষড়যন্ত্র, এই ওয়াকার ইউনূস এদের যে ষড়যন্ত্র সেটাকে বাস্তবায়নে সহায়তা করেছিল? এর থেকে সব সরকারের জন্য, সবার জন্য টেক হোম মেসেজ হলো যে রাজনৈতিক সরকারের প্রধান ক্ষমতার উৎস হবে তার রাজনৈতিক সংগঠন। আমলা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর্মি এরা কখনোই কোনো সরকারকে নিরাপত্তা দিতে পারে না, বরং সময় সুযোগ পেলে এরা পোল্টি খেয়ে যায়, এরা ডলারে বিক্রি হয়। কিন্তু দিনের শেষে যেটি থাকে সেটি হলো রাজনৈতিক সংগঠন। এই সরকার একটা লেজে গোবরের পরিস্থিতি তৈরি করেছে, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, কথা সত্যি, দুই দেশেরই, ভারত এবং বাংলাদেশের ধর্মভিত্তিক উগ্রপন্থী গ্রুপগুলো তারা চায় না দুই দেশের মধ্যে কোনো সমঝোতা বা ভালো কোনো পরিস্থিতি থাকবে, এবং তারই লক্ষণ হিসেবে ভারত থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু এরপরে পাটকেল মারতে গিয়ে বাংলাদেশ যে তথৈবচ একটা পরিস্থিতি তৈরি করেছে, আইন উপদেষ্টা তিনি নিজে এখন ক্রিয়া উপদেষ্টা আপনার আসিফ মাহমুদ সজীব বিদায় হওয়ার পর থেকে, এখন সবাই যদি সব খবর নিতে যায়, ঠিক আছে আইন উপদেষ্টা খেলার প্রতি আগ্রহ আছে, কয়েকদিন আগে আমরা দেখলাম জার্সি পরে ফুটবল খেলতে নেমেছেন উপদেষ্টারা, ভালো কথা, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে দিয়ে সকল কাজ হইবে, এইটা কেমন হয়ে যাচ্ছে না? ক্রিয়াঙ্গনে আর কোনো মানুষ নেই, আর উপদেষ্টা নিয়ে তো বিধি নিষেধ ছিল না। দেখ, এক একজনের উপরে, এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনাকে সাথে কৃষি উপদেষ্টার দায়িত্ব দেওয়া আছে। বাংলাদেশে তো 12টা বাজছে, সব দিক দিয়ে 12টা বাজছে, এমন কোন মন্ত্রণালয় বাংলাদেশে পাবেন না যে মন্ত্রণালয় একটা গলা ফুলিয়ে বুক ফুলিয়ে সফলতার কথা বলবে, যেটা তো 1.5 বছরে আমরা এই ছিঁড়ে ফেলেছি, ওই ছিঁড়ে ফেলেছি, একটা সফলতা দেখাতে পারবে না। আমার কি আফসোস জানেন, আমার এক ছোট ভাই বলছিল, ভাই গ্রামের একটা কৃষক মজুরও যদি একটা চেয়ারম্যানের পদ পায় বা একটা কাউন্সিলর হয়ে যায়, মেম্বার হয়ে যায়, সেও স্বপ্ন দেখে যেন এমন কিছু একটা করে যাই যেন মানুষ দীর্ঘদিন আমার মনে রাখে। এই সরকার কি আজব সরকার, এত বড় দায়িত্ব পাইলো, এত বড় সুযোগ পাইলো, তার মধ্যে কোনো স্পৃহাই নেই, কোনো আগ্রহ নেই বাংলাদেশের মানুষ মনে রাখবে এরকম একটা কাজ, একটা দুইটা কাজ করে দিয়ে যাই। আপনি ধরেন বিএনপির 4 দলীয় জোট সরকারের শাসন খুব যে ভালো শাসন ছিল তা না, ওইখানেও বহু সমালোচনা ছিল, বহু অন্যায় অবিচার, একতরফা শাসন, ভোট নিয়ে 2 নম্বর এগুলো ছিল। কিন্তু চোখ বন্ধ করলে বিএনপি যমুনা সেতু করছিল, বলা তো যায়। বিএনপি বহু পাওয়ার প্ল্যান করছিল, বলা তো যায়। বিএনপি বিদ্যুৎ খাতে ভূমিকা রাখছিল, বলা তো যায়। বিএনপি রেলের উন্নয়নের তো চেষ্টা করছে, আর উন্নয়নের চেষ্টা করুক আর না করুক, রেলপথ মন্ত্রণালয় তো আলাদা করছিল, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তো তৈরি করছিল, বলা তো যায় না? বলা যায়। এরশাদ সাহেবের কথা বলা যায়। এরশাদ সাহেব বাংলাদেশের থানা পর্যায়ে চেহারাই বদলাই দিচ্ছিল। আজকে এত বছর পরেও, 40-42 বছর পরেও এরশাদের উন্নয়নের কথা বলা যায়। শেখ হাসিনার কথা আমি বাদেই দিলাম। আপনার পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ গ্রামীণ অর্থনীতি, গ্রামে যেই মজুরের আপনার ইনকাম ছিল দৈনিক 400 টাকা, এটা শেখ হাসিনার সময় গ্রামীণ অর্থনীতি ফুল একদম লাফায় লাফায় মোটা কাজা হয়েছে, সেটা 1000 টাকায় গিয়ে উঠছে। এই সরকার, প্রতিনিধি সরকার বেলায় কোনো কোনো ধরনের কোনো রেসপন্স নাই। এখন তারা ক্রিয়া নিয়ে এবং ভারতের সাথে লাগতে হবে, ভারতের দেখাইতে হবে ভঙ্গি ভাঙ্গি করে। শেষমেশ কি লেজের দুর্যোগের অবস্থাটা, বিশ্বকাপ বাংলাদেশে অংশগ্রহণ ইস্যুতে আইসিসি 3টি নিরাপত্তা আশঙ্কার কথা জানিয়েছে বলে বাংলাদেশ ক্রিকেট ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন তার একটি ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। ক্রীড়া উপদেষ্টা একটা কথা বলছে, এটার আবার একটা ব্যাখ্যা দিতে হয় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিবের, কোন জায়গায় গিয়ে দুর্ভিক্ষ ঠেকলে এই পরিস্থিতি হয়। তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ক্রীড়া উপদেষ্টা আইসিসি যোগাযোগের যে কথা বলেছেন সেটা আসলে ভারতের টি-20 বিশ্বকাপ ঘিরে হুমকি পর্যালোচনা আইসিসির একটি আন্তঃবিভাগীয় একটি নোট, ইন্টারনাল কিছু কথাবার্তা হয়েছে, সেগুলো ধরে আসিফ নজরুল বক্তব্য দিয়েছেন।
বাংলাদেশের ক্রিকেট টিমের ম্যাচগুলো ভারতের বাইরে নিয়ে যেতে যে অনুরোধ করেছে বাংলাদেশ, তার জবাবে আইসিসির পাঠানো কোনো জবাব নয় জানিয়েছেন উপপ্রেস সচিব আজাদ মজুমদার। এর আগে একটি সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, আইসিসির সিকিউরিটির দায়িত্বে যারা আছেন তারা একটি চিঠি দিয়ে জানিয়েছেন যে 3টি জিনিস হলে বাংলাদেশের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। সেগুলো কি কি? একটি হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, দুই হচ্ছে বাংলাদেশ দলের যে সমর্থকরা আছে তারা যদি বাংলাদেশের জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করে, আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। এটা আসিফ নজরুল সাহেব বলছিলেন, কিন্তু উপপ্রেস সচিব ইনডাইরেক্টলি এটা অস্বীকার করলেন।